হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25 অর্থাৎ 2025-এর জন্য যে মাধ্যমিক পরীক্ষাটা হবে, যে টেস্ট পেপার হাই মাদ্রাসার টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের ম্যাথামেটিক্স সাবজেক্ট ম্যাথামেটিক্স পেজ 163, সাবজেক্ট ম্যাথামেটিক্স পেজ 163 যে সমস্ত শর্ট কোশ্চেন 1 মার্কের, অর্থাৎ 1 দাগ, 2 দাগ এবং 3 দাগ, অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা, এই তিনটি দাগ নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। আলোচনা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং যদি কেউ পিডিএফ নিতে চাও, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই তিনটা সাবজেক্টের 1 মার্ক এবং 2 মার্কের, তাহলে তোমরা আমার এই নম্বরে যোগাযোগ করো 8145150357। আর এই তিনটা সাবজেক্টের পিডিএফ নিলে আমি মোট টাকা রেখেছি 125 টাকা। ঠিক আছে? তো যে নেবেতে যোগাযোগ করো। তাহলে আমি আজকে যেটা করছি সেটা হচ্ছে শর্ট কোশ্চেনগুলো, 1 মার্কের কোশ্চেনগুলো আমি আজকের ভিডিওয় আলোচনা করছি। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে। ঠিক আছে? এমসিকিউ ফার্স্ট যে কোশ্চেনটা আছে, দেখো বলেছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করেন। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, মানে যে 9 মাসের জন্য পল্লবী 500 টাকা দিয়েছে এবং 5 মাসের জন্য 600 টাকা দিয়েছে রাজিয়া, তাদের যে লাভ্যাংশ হবে, সে লাভ্যাংশের অনুপাতটা কী হবে সেটা বের করতে হবে। তো প্রথমে আমাকে জানতে হবে যে লাভ্যাংশটা কীভাবে বের করব। প্রথমে বের করব যে পল্লবীর লাভ্যাংশ কত। পল্লবীর লাভ্যাংশ হবে 500 গুণিত 9 সমান সমান কত হচ্ছে 4500 টাকা, এবং রাজিয়ার লাভ্যাংশ কত হবে 600 গুণিত 5 3000 টাকা। তার মানে জ মাসের জন্য দিয়েছে যশো টাকা, তাকে তত দিয়ে গুণ করলে আমরা কী পেয়ে যাবো, তার লাভ্যাংশ পেয়ে যাব। ঠিক আছে? লাভ্যাংশ পেয়ে গেলাম কত, তার পল্লবীর পেয়ে গেলাম 4500, রাজিয়ার পেয়ে গেলাম 3000। তাহলে এটাকে কি বলেছে যে তার অনুপাতে বের করতে বলেছে। তাহলে অনুপাতে যদি বের করতে যাই তাহলে কি পাবো, যে তাদের লাভ্যাংশ অনুপাত হচ্ছে 4500:3000। তাই কাটাকাটি যদি করতে যাই, দেখো দুটো শূন্য কেটে যায় দুদিকে, এবং 15 দিয়ে যদি কাটি তাহলে কি পাবো, 3 15 45 আর 15 দিয়ে 30। তাহলে আমার অ্যান্সার হয়েছে কত, 3:2। তাহলে অপশান হয়ে যাবে কি, অপশান এ, 3:2। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন বলেছে যে যদি এক্স সমানুপাতিক ওয়াই হয়, তখন যদি এক্স সমানুপাতিক ওয়াই হয় তখন আমরা কী লিখতে পারবো। অপশানগুলো দেওয়া আছে, দেখো এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই কিউব, এক্স কিউব সমানুপাতিক ওয়াই স্কোয়ার, এক্স সমানুপাতিক ওয়াই কিউব, এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই স্কোয়ার। সমানুপাতিক মানে যে দুদিকে সমান থাকা উচিত। তো এখানে দেখো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই কিউব আছে, দুদিকে সমান আছে কি, পাওয়ারের সমান নেই। তার মানে যদি এক্স সমানুপাতিক ওয়াই হয় তাহলে আমরা লিখতে পারবো যে এক্স টু দি পাওয়ার এন সমানুপাতিক ওয়াই টু দি পাওয়ার এন, মানে পাওয়ারের দুটার মানটা কী থাকতে হবে, সমান থাকতে হবে। তাহলে এগুলোর মধ্যে সবথেকে কী কোথায় আছে, অপশান ডিতে, যে এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই স্কোয়ার। তাহলে আমার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশান ডি, এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই স্কোয়ার। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেনে কী বলেছে, যে একটা ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের ও একটা কিন্তু পরিকেন্দ্র। কোণ ও এ বি সমান 50 হলে কোণ এসিবির মান কত। একটা চিত্র এঁকেছি যে এটা হচ্ছে একটা এবিসি ত্রিভুজ এবং তার সঙ্গে একটা পরিকেন্দ্র ও নিয়েছি। ঠিক আছে? এবার দেখো আমার কিন্তু দেওয়া আছে এখানে কোণ ও এ বি, মানে এ কোণটা দেওয়া আছে, বের করতে বলেছে আমাকে এসিবি, মানে এই কোণটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো এই যে আমি চিত্রটা এঁকেছি, সেই চিত্রতে দেখো যে ও এ সমান সমান ও বি, সেটা কি বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান সমান ও বিটা কি বৃত্তের ব্যাসার্ধ। তার মানে কি ও এ সমান ও বি, দুটো মান সমান। যদি একটা ত্রিভুজের ক্ষেত্রে, যদি একটা বৃত্ত ত্রিভুজের ক্ষেত্রে যদি ব্যাসার্ধটা সমান হয়, তাদের যে কোণ দুটো, তাদের যে বিপরীত কোণ দুটো তার কী হবে, সমান হবে। অর্থাৎ যে কোণ ও এ সমান ও বি সমান সমান কি বৃত্তের ব্যাসার্ধ। তার মানে যে কোণ এ বিও সমান সমান কোণ ও এ বি সমান 50 ডিগ্রি, মানে ও কোণ এ এবং কোণ বি এর মানটা কী হবে, 50 ডিগ্রি হবে। তাহলে কোণ এ এবং ও বির মান জেনে গেলাম, তাহলে কোণ ও এর মান কত পাবো। তাহলে কোণ এ ও বি সমান কী পাবো,
যে একটা ত্রিভুজ ওটা উৎপন্ন হয়েছে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রে কি ত্রিভুজের 3টা কোনো সমস্যা কী জানি 180, তাহলে 180 থেকে দুটো কোনো যোগফল বাদ দিলে পেয়ে যাব। তাহলে 180 থেকে বাদ দিয়ে আমরা পাচ্ছি কত 80 অ্যান্সার পাচ্ছি। তাহলে কোন এ ও বির মান পেলাম, এই কোনটা পেলাম, কোন এ ও বির মান পেলাম কত 80 ডিগ্রি। এবার দেখো যে এ বি চাপের ওপর, এই এ বি চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোনটা এ ও বি, এবং বৃত্তস্থ কোণ কোনটা এসিবি, এসিবি। তাহলে আমরা কি জানি যে বৃত্তস্থ কোণটা কি কেন্দ্রস্থ কোণের কি হয় অর্ধেক হয়, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার হাফ ইন্টু 80 অর্থাৎ 40 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি 40 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন বলেছে যে একটি ষড়ভুজের একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। বৃত্তীয় মান বলতে পায়ে আকারে নিয়ে আসতে বলেছে মানগুলো, ঠিক আছে। তো এখানে সুষম ষড়ভুজ মানে তার বাহুর সংখ্যা কয়টি 6টি। তাহলে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মান আমরা কি জানবো যে 2 ইন্টু n - 2 ইন্টু 90 ডিগ্রি বাই 6 আমরা কি জানি যে বলেছে যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। তো আমরা কি বললাম যে এখানে বাহুর সংখ্যা n সমান কত 6, তাহলে ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মানের যেটা ফর্মুলা আছে সেটা হচ্ছে 2 ইন্টু n - 2 ইন্টু 90 ডিগ্রি বাই n। যেহেতু এখানে n এর মান 6 তাই 6 বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে সমান 2 ইন্টু n এর মানের জায়গায় 6 বসিয়ে দিয়েছি, গিয়ে পেলাম এই টার্মটা। তাহলে পাচ্ছি কি যে 6 থেকে 2 বাদ দিলে কত হয় 4, তাহলে 2 ইন্টু 4 ইন্টু 90 বাই 6, আর এদিকে কত পাচ্ছি 56 90। তাহলে গুণ করে কত পাচ্ছি দেখো, যে গুণ করে পাচ্ছি আমরা কত 120, ঠিক আছে। তাহলে ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মান পেয়ে গেলাম 120 ডিগ্রি। আর এখানে বলেছে প্রতিটি অন্তকোণের মানকে বৃত্তীয় মানে বের করতে বলেছে। বৃত্তীয় মানে বের করতে বলেছে তার মানে যে একটা ডিগ্রির মানটাকে যদি আমরা পাই বাই 180 দিয়ে গুণ করি, তাহলে সেখানে আমরা কী পেয়ে যাবো তার বৃত্তীয় মান পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে অতএব বৃত্তীয় মান কী হবে 120 গুণিত পাই বাই 180। তাহলে কাটাকাটি করে পাচ্ছি আমরা কত 2 পাই বাই 3। তাহলে আমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, ঠিক আছে 2 পাই বাই 3। তারপরে নেক্সট কোশ্চিনে আসি, 5 নম্বর কোশ্চিন। 5 নম্বর কোশ্চিন দেখো, 5 নম্বর কোশ্চিনে বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আগে জানতে হবে যে একটা নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী। একটা নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এখানে ব্যাসার্ধের মান কত দেওয়া আছে 7, তাহলে অর্ধগোলকটির সমতলের ক্ষেত্রফল কী হবে 3 পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে এখানে আর এর মান আমরা পেয়ে গেছি 7, তাহলে আর এর জায়গায় যদি আমরা 7 বসে তাহলে কী পাবো 7 7 49, তাহলে 3কে 49 দিয়ে গুণ করলে পাবো 147, আর পাইটা থেকে গেল। তাহলে আমার অ্যান্সার হয়েছে কত বলো তো যে 147 পাই। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি 147 পাই। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিন, যে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো এই যে মানটা দেওয়া আছে, সে তথ্যগুলো দেওয়া আছে, তার মধ্যমা দেওয়া আছে 24, তাহলে এক্স এর মান বের করতে বলেছে। তো এখানে দেখো এন এর মান কত, এন সমান সমান হচ্ছে 10, তাহলে জোড় সংখ্যা আছে, আর জোড় সংখ্যা হলে তার ফর্মুলাটা কি সেটা জানতে হবে। জোড় সংখ্যা হলে তার ফর্মুলাটা হবে যে মধ্যমা কী হবে যে হাফ ইন্টু তাদের মাঝখানের যে পয়েন্টগুলো আছে সেগুলোর যোগফল, সেই মাঝখানে যে পয়েন্ট দুটো আছে তাদের যোগফল করে 2 দিয়ে ভাগ। তাহলে দেখো এখান থেকে মাঝখানে দুটো পয়েন্ট কী পড়ছে, এদিক থেকে 4-এর পরে 5 আর 6 পড়ছে, এদিকে 4টা পড়ছে, তাহলে মাঝখানে পড়ছে কোনটা যে x+2 আর x+4, ঠিক আছে। তাহলে এই দুটোর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা তাদের মধ্যমা পেয়ে যাব। তাহলে মধ্যমা সমান কত হচ্ছে হাফ ইন্টু x+2 প্লাস x+4, পাচ্ছি কত হাফ 2x+6। তাহলে এর শর্ত বলতে কি যে এর মধ্যমা দেওয়া আছে, মধ্যমা কত দেওয়া আছে বলো তো 24 দেওয়া আছে, লিখতে পারবো কি হাফ ইন্টু 2x+6 = 24। তাহলে বা দিয়ে কী পাবো যে 2x+6 = এই 2টা উপরে চলে গেলে কত হয় 48। তাহলে 2x সমান কী হচ্ছে 48, এই 6টাকে ওপর নিয়ে গেলে কি -6 হয়ে গেল। তাহলে 2x সমান 48 - 6, তাহলে x সমান কত পাচ্ছি 48 থেকে 6 বাদ দিলে কত হয় 42, আর বাই 2
তাহলে 21 দিয়ে কত 42, তাহলে আমার যে অ্যান্সার হচ্ছে সেটা কী হয়েছে, অ্যান্সার হচ্ছে অপশান বি 21। ঠিক আছে, তারপরে আসি আমরা শূন্যস্থান পূরণ করা, এবং শূন্যস্থান পূরণ করার অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলে দিই, তাহলে চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং পিডিএফ নিলে আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি কীভাবে তোমরা পিডিএফটা পাবে। ঠিক আছে, তাহলে শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো বলেছে। ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, যে ব্যক্তি টাকা ধার নেন তাকে ড্যাশ বলে। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, অ্যান্সার হবে উত্তরমণ বলে। ঠিক আছে, উত্তরমণ বলে। নেক্সট কোশ্চিন বলেছে যে x+2 ও x-3, এই x+2 ও x-3-র মধ্য সমানুপাতি x হলে x এর মান কত, মানে অর্থাৎ x এর মানটা বের করতে বলেছে যে x-2 আর x+2 আর x-3 এর মধ্য সমানুপাতি কী হবে। তো মধ্য সমানুপাতি যদি এটা যদি মধ্য সমানুপাতি এক্সটা যদি মধ্য সমানুপাতি হয় তাহলে লিখতে পারবো আমরা যে প্রথম টার্মটা অর্থাৎ x+2/x ইজিক্যাল টু x/x-3। ঠিক আছে, তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো, x² সমান x+2 ইন্টু x-3, তাহলে x সমান কী পাবো √x+2 ইন্টু x-3। এই টার্মটা রেখে তুলেও কোনো প্রবলেম নাই, বা এটা এটা এই যে এক্স ম্যাচ ভিতরের পয়েন্টে যদি গুণ করে নাও, যে x+2 x-3 গুণ করে নাও তবুও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তুমি যেটাই তুমি এই মানটা রাখতে পারো, এই মানটা রাখতে পারো, এই মানটা এই মানটা রাখা যাবে না, কারণ এখানে x² আছে, এক্সের মান যেহেতু চেয়েছে, তাহলে এই মানটা রাখতে পারো, এই মানটা রাখতে পারো, এই মানটা রাখতে পারো, যে কোনো একটা মান রাখতে পারো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেনে আসি, 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র, একটি আয়তকার চিত্র, একটি বৃত্তস্থ সামান্তরিক একটি কি আয়তকার চিত্র না, কারণ আয়তকার চিত্র সামান্তরিকটা আয়তকারের মধ্যে পড়ছে। নেক্সট কোশ্চেনে আসি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের অঙ্ক কিন্তু আসবেই একটা। ঠিক আছে, এই টাইপের অঙ্কই তোমরা কিন্তু পাবে। বলেছে যে সাইন 30 θ-30 ইজিক্যাল টু হাফ হলে কস থিটার মান ড্যাশ, মানে কস থিটার মান বের করতে বলেছে। তো আমরা কী দেওয়া আছে, সাইন θ-30 ইজিক্যাল টু হাফ। এবার বলো, আমরা কিন্তু একটা চার্ট পড়েছি ক্লাস 10-এর, যে সাইন θ-30 থাকলো আর হাফ, তাহলে হাফের মান কত, যদি আমরা সাইন 30 মান কি জানি আমরা হাফ না, তাহলে হাফের পরিবর্তে অর্থাৎ 1/2 এর পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন 30 ডিগ্রি। এবার দেখো সমানের দুই পরে সাইন সাইন কী হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি θ-30 ইজিক্যাল টু 30, তাহলে থিটা সমান কী পাবো 30 মাইনাস এরপরে মাইনাসের উপরে গিয়ে কী হবে +30 হয়ে যাবে, তাহলে থিটা সমান কত পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে আমার কার মান বের করতে বলেছে, কস থিটার মান বের করছে, এখানে থিটার মান আমরা পেয়ে গেছি, তাহলে কস থিটা সমান কি cos 60 ডিগ্রি, আবার cos 60-র মান আমরা কি জানি হাফ। ঠিক আছে, তোমরা কিন্তু এই চারটা একবার ভালো করে মুখস্থ করে নেবে, কারণ এখানে মুখস্থ না করলে ওখান থেকে 6-7-8 মার্ক তোমার কিন্তু ছুটে যাবে। তাহলে এই যে এখান থেকে এই যে ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে তোমরা পারবে একটা যে আসবে মানের যে অঙ্কগুলো আসবে, সেটা তোমরা যদি শিখে নাও, মানটা মুখস্থ থাকে, তাহলে মানে ওখান থেকে নাম্বার মানে পাবেই আর কি। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা আসি তারপরে নেক্সট 5 নম্বর। 5 নম্বর কী বলেছে দেখো, 5 নম্বর বলেছে যে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ সমন্বয়ের কী হবে, লম্ব বৃত্তাকার চোঙের সমন্বয়। এক মুখ কাটা একটি পেন্সিলের আকার কী বলতো, শঙ্কু ও একটা লম্ব বৃত্তাকার চোঙের সমন্বয়। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চিন 6 নম্বর। 6 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে। 6 নম্বর কোশ্চিন বলেছে যে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। অ্যান্সার কী হবে, কেন্দ্রীয় প্রবণতার মাপক। নেক্সট সত্য মিথ্যা, এবং সত্য মিথ্যা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের এর 1 মার্ক এবং 2 মার্কের যতগুলো কোশ্চেন আছে, সে সমস্ত কোশ্চেনের পিডিএফ নিতে কীভাবে পাবে সেই পিডিএফগুলো, সেটা আমি ভিডিওর শুরুতে কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, বা আবার বলে দিচ্ছি যে আমার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো 8145150357, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, তাহলে পিডিএফটা পেয়ে যাবে। সেই পিডিএফটার আমরা মূল্য রেখেছি 125 টাকা। ঠিক আছে, তার সঙ্গে ভূগোল, ইতিহাস এগুলো যদি আমি পিডিএফ
করতে পারি, তাহলে সেগুলো কিন্তু সেই 125 টাকার মধ্যে কিন্তু তোমরা সেই পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা এখন থেকেই, তোমরা যদি কেউ আগে থেকে বুকিং করে রাখতে পারো তো রেখে দিতে পারো, সে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে কমপ্লিট হলেই। বা কমপ্লিট হলে কি একটা যদি সেট কমপ্লিট হয় তাহলে একটা সেটে তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, এখন থেকে যদি তুমি সেটা মানে আগে থেকে যদি পেড করে থাকো তাহলে তুমি সঙ্গে সঙ্গে সেই পিডিএফটা পেয়ে যাবে। নাহলে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে সেই পিডিএফটা কমপ্লিট হবে, পুরো কমপ্লিট হবে। হ্যাঁ, তাহলে আসি এবার আমরা সত্য মিথ্যায়। সত্য মিথ্যায় ফার্স্ট যে বলেছে যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হয় 9 জন, এটা একদম মিথ্যা হবে। কারণ অংশীদারি কারবার অবশ্যই একের কী বলতো একের অধিক যদি হয় তাহলে অংশীদারি কারবার করা যাবে। ঠিক আছে, একজনে করা যায় না, কমপক্ষে দুজন দরকার। ঠিক আছে, কমপক্ষে যেহেতু বলেছে তার জন্য এখানে এটা মিথ্যা হবে। যদি বলতো যে অংশীদারি ব্যবসায় লোকের 9 জন লোক করা যায় তাহলে সত্য হতো, কিন্তু এই জায়গাতে মিথ্যা হবে, কারণ এখানে কমপক্ষে বলে দিয়েছে কমপক্ষে 2 জন হয়। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চিন বলেছে যে √75 ও √147 এর সদৃশ্যকরণী বলতে যে রুটের মধ্যে সেম থাকতে হবে। ঠিক আছে, বাইরে কী আছে না আছে সেটা দেখে লাভ নয়, রুটের মধ্যে সেম আছে কিনা সেটা দেখতে হবে। তো √75কে ভেঙে আমরা কী পাচ্ছি 5√3, এবং √147কে ভেঙে পাচ্ছি 7√3। দেখো তো দুটাতে কী আছে, একটা √3 এসছে, তার মানে এটা কী হবে, এটা হচ্ছে একটা সদৃশ্যকরণী। তারপরে নেক্সট বলেছে যে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শ অঙ্কন করা যায়। মিথ্যা, 2-এর অধিক স্পর্শ অঙ্কন করা যায় না। যদি একটা সরলরেখা একটা বৃত্ত হয়, এই সরলরেখা যদি হয় সমান্তরাল সরলরেখার যদি এই বরাবর বৃত্ত স্পর্শ আঁকি তাহলে এই দুটার বেশি আঁকা যায় না। ঠিক আছে, তাহলে এটা কী হয়ে যাবে, মিথ্যা। তারপরে নেক্সট বলেছে cos 0 ডিগ্রি, cos 1, cos 2, cos 3 ... cos 90 ডিগ্রি এর মান 1, এটা মিথ্যা হবে। কিভাবে মিথ্যা হবে, একটা জিনিস মাথায় রাখবে যে সবটাই কিন্তু কী আকারে আছে, গুণ আকারে আছে। আর 0-র সঙ্গে যদি কোনো সংখ্যা গুণ করি তাহলে সেই মানটা কী হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখো যে cos 90 ডিগ্রির মানটা আমাকে জানতে হবে। ঠিক আছে, যে cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান হচ্ছে তোমার কী বলো তো 0। তোমরা সে ক্লাস 11-এর চার্টে কিন্তু একবার দেখে নেবে যে cos 90-র মান কত, cos 90-র মান হচ্ছে 0। তাহলে এই লাস্টের টার্মটা যদি 0 হয় আর এই টার্মগুলো যত যে কোনো সংখ্যা থাকুক তাহলে সেই টার্মটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এখানে কত দিয়েছে, 1 দিয়েছে, তার মানে এটা কী হবে, মিথ্যা। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিনে বলেছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকটির 4 গুণ হবে। অর্থাৎ যে একটা ঘনকের প্রতিটা ধারের দৈর্ঘ্য যত দেওয়া নেই, কিন্তু এখানে ধারের দৈর্ঘ্য দেওয়া নেই, তো সেই ধারের দৈর্ঘ্যটা যদি দ্বিগুণ হয় তাহলে ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হওয়ার আগে যা আয়তন হবে বলছে পরে যা আয়তন হবে, পরের আয়তনে বলছে প্রথম আয়তনের থেকে 4 গুণ হবে। তো দেখি আমরা 4 গুণ হচ্ছে কি না। তাহলে আমরা ধরলাম যে প্রথম ঘনকের ক্ষেত্রে ধারের দৈর্ঘ্য যদি x একক হয় তাহলে তার আয়তন কী হবে, তার আয়তন হবে x³ ঘন একক। তাহলে ঘনকের আয়তন ফর্মুলা এটাই, যে ঘনকের আয়তন কি, তার প্রতিটা ধারের তার কিউব। তাহলে এখানে যদি আমরা প্রতিটা ধার যদি x হয় তাহলে তার ঘন কী হবে, x³ হবে। এবং যে ঘনকের ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে দিই তাহলে তার ধারের দৈর্ঘ্য কত হবে, 2x হয়ে যাবে। যে দ্বিগুণ হলে তার ধারের দৈর্ঘ্য 2x হবে, তাহলে আয়তন কী হবে, 2x তার কিউব, মানে কত পাচ্ছি, 8x³। তাহলে এই দেখো তো প্রথম ঘনকের আয়তন কী পেয়েছিলাম, x³, পরে কী পেলাম 8x³, তাহলে কত গুণ পেলাম, 8 গুণ পেয়েছি। তার মানে এখানে কী হবে, মিথ্যা হবে। ঠিক আছে, এখানে কী বলে 4 গুণ বলেছে, কত গুণ হবে, 8 গুণ হবে। তারপরে নেক্সট এবং লাস্ট, অর্থাৎ পেজ ম্যাথামেটিক্সের পেজ 163-র MCQ শূন্যস্থান এবং সত্য মিথ্যা, এই যে এটা লাস্ট কোশ্চিন। এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলে দিই, চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকতে বেল আইকনটি ক্লিক করে নিও, যেন সঙ্গে সঙ্গে ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, এবং অবশ্যই বলে দিই যদি তোমরা ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ম্যাথের 1 মার্ক এবং 2 মার্কের যদি PDF নিতে চাও তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কিন্তু তোমাদের ভিডিও শুরুতেই বলে দিয়েছি। ঠিক আছে, বা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ
নম্বরটা দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করতে পারো। সেখানে আমি 125 টাকা রেখেছি, তার মধ্যে জিওগ্রাফি, ইতিহাস এগুলো যদি আমি পিডিএফ করতে পারি তাহলে সেই পিডিএফগুলো কিন্তু তোমাদের পৌঁছে দেবো ওই 125 টাকার মধ্যে। লাস্ট কোশ্চেন বলেছে যে 3, 14, 18, 20 to 5 তথ্যের মধ্যমা 18। এটার মধ্যমা বলে দিয়েছে কত? 18। তাহলে দেখি আমরা এটা 18 আসছে কি না। তাহলে এটা কি বলছে, এটাকে প্রথমে কি করতে হয়, ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে হয়। তো ঊর্ধ্বক্রমানুসারে সাজালে কী পাবো, 3, 5, 14, 18, 20। আর এটা এন এর মান কত এখানে দেখতে হবে, এখানে এন এর মান কত আছে, এন এর মান কত আছে 5, তার মানে কি বিজোড় সংখ্যা। এন এর মান 5 মানে বিজোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা থাকলো তো সিম্পল জিনিসে মাঝখানে দুটো পয়েন্টের যোগফলটাকে কী করবো, 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যমা পেয়ে যেতাম। কিন্তু যদি বিজোড় সংখ্যা হয়, যদি বিজোড় সংখ্যা হয় কত সুবিধা দেখো, বিজোড় সংখ্যা হয় তাহলে তার মানটা হয়ে যাবে কি, মধ্যমা মানটা হবে যে n+1/2 তম পদ, মানে ঊর্ধ্বক্রম করে সাজানোর পরে যেটা প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম এভাবে থাকবে। তাহলে তম পদ, তাহলে n+1/2 তম পদ, তাহলে n এর মান কত 5 + 1 মানে 6, 6/2 করলে কত পাচ্ছি 3 তম পদ। 3 তম পদ মানে যে 3 নম্বর জায়গায় কোনটা পদটা আছে, 3 নম্বর জায়গায় কী আছে 14, তাহলে এর মধ্যমা কত হয়ে গেল 14। তাহলে আমার এখানে কত দেওয়া আছে 18, তাহলে অ্যান্সার কী হবে মিথ্যা। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।